দিল্লি সরকারের দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার প্রতিবাদে রাস্তায় নামল শাসক দল। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সাবরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দিল্লি সরকারের দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের আইটি সেল অফিস থেকে তথ্য চুরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার প্রতিবাদে রাস্তায় নামল রাজ্যের শাসক দল। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার সাবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় স্কুল বাজারে আয়োজিত হয় এই প্রতিবাদ সভা। ইডি সুপ্রিম কোর্টে যাবে না এফবিআই এর কাছে যাবে, আমাদের কিছু করার নেই। আমাদের লড়াই রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে চলবে। সুপ্রিম কোর্টে যে লড়াই, সেই লড়াই আমরা আইনগতভাবে লড়বো। আমরা আদালতকে সম্মান জানাই। তারা যে অভিযোগ এনেছে, আমাদেরও লিভ পিটিশন ফাইল হয়েছে। আমরা সেখানে পরিষ্কারভাবে আমাদের যে অভিযোগ, সেই অভিযোগ এনেছি। আমাদের দলের তথ্য তারা যেভাবে হাতিয়ে নিয়েছে নির্বাচনের আগে, ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময়ে এই ঘটনা বিরল যে কোনো একটা দলের তাদের যে স্ট্র্যাটেজি, তাদের পোটেনশিয়াল লিস্ট, দলের ক্যান্ডিডেটদের এসআইআর চলছে, এসআইআর এর যে তথ্য, আমরা মানুষের পাশে থেকে এসআইআর এ যাতে মানুষ হেনস্থা না হয় সেই পাশে থাকার চেষ্টা করছি। সেই সমস্ত তথ্য নিয়ে তারা এসআইআর এ কারচুপি করতে হয়তো সাহায্য করবে কিনা, তাই নিয়ে আমরাও পাল্টা কেস করেছি। আদালতের মতো রায় দেবে। ইডি সকাল 6টার সময় রেডে গেছিল। 11:45 মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন। 6 ঘন্টা ধরে ঘাস কাটছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, বেশ করেছেন। আসলে ওরা ভেবেছিল গত 10 বছরে ভারতবর্ষের এরকম 14 থেকে 25 অব্দি 24 জন নেতা আছে, বিরোধী দলের নেতা নেত্রী, যাদের মধ্যে শুভেন্দু অধিকারীও আছেন, যাদের বিরুদ্ধে ইডি সিবিআই এর নোটিশ গেছিল, তদন্ত হচ্ছিল। এই অজিত পাওয়ার, যার বিরুদ্ধে 10,000 কোটি টাকার স্ক্যামের অভিযোগ আছে, অশোক চৌহান, তার বিরুদ্ধে অভিযোগ আছে। তারা যখনই বিজেপিতে যোগদান করলো, ইডির সিবিআই এর নোটিশ বন্ধ হয়ে গেল। গত 5 বছরে 96% ইডির নোটিশ গেছে শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীদের কাছে। আসলে বাংলার মাটি, এই কিছুক্ষণ আগে বলছিলাম না, এই মাটি বিপ্লবের মাটি, এই মাটি প্রগতিশীলতার মাটি, এই মাটি শক্ত ঘাঁটি। সেই জন্যে এখানেও ভেবেছিলেন ওরম করে চমকে ধমকে ভোটটাকে ছিনিয়ে নেওয়া যাবে। ভুলে গেছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। বাঘিনী, বাংলার বাঘিনী মানুষের স্বার্থে লড়ছেন, গিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের অকাত কি, সেটা দেখিয়ে দিয়েছেন। সভাস্থল জুড়ে তৃণমূলের পতাকা, স্লোগান আর জনসমাগম। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র তন্ময় ঘোষ। এই সুকান্ত মজুমদার একবার বলেছিলেন বিবেকানন্দ বামপন্থী প্রোডাক্ট। আগে তার উত্তর দিন, তারপরে এই প্রশ্নের উত্তর দেব। যিনি বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট হিসাবে বলেন, বিবেকানন্দ বোঝেন না, বাংলার মাটি বোঝেন না, তাকে, তার সম্পর্কে বিবেকানন্দ নিয়ে বক্তব্য দিতে আমরা ইচ্ছুক নই। শুভেন্দুবাবু এই একই কথা তো গত 5 বছর ধরে বলে আসছেন, শুধুমাত্র সংবাদ মাধ্যমে নিজের মুখ ভাসিয়ে রাখার জন্য। বলার কিছু নেই। ইডির রেড হওয়ার পরে এই শুভেন্দু অধিকারী বলেছেন যে তথ্য সব আমার হাতে চলে এসছে। তার মানে কি? ইডি যে তথ্য নিয়ে বিজেপির নেতাকে দিয়েছে সেটা শুভেন্দু অধিকারী স্বীকার করছেন। তার মানে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করার ক্ষমতা শুভেন্দু অধিকারীর নেই। তারা জানেন তাদের ইন্টারনাল যে সার্ভে হয়েছে, আপনারা খোঁজ নিন, ইন্টারনাল সার্ভেতে দেখাচ্ছে বিজেপি 46টার কম আসন পাচ্ছে আগামী 2026-এর নির্বাচনে। শুভেন্দুবাবু সেই পরিস্থিতিতে উল্টো দিকে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে আবার গুরুত্ব দিয়ে ফিরিয়ে এনেছেন। সেই দিলীপ ঘোষ বলেছেন আমাকে খড়গপুর থেকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পূর্ব বর্ধমানে, এটা অন্যায় হয়েছিল। এখন সেই দিলীপ বাবুর চাপ, শ্রমিক বাবুর চাপ, সেই চাপ নিতে না পেরে বিজেপিতে আগামী দিনে নিজেকে কিভাবে ঠিক রাখবেন, কারণ বিজেপি ক্ষমতায় আসবে না, ওনার স্বপ্নই রয়ে যাবে। এই ধরনের নাটকের অবতারণা করছেন। এই নাটকগুলো দেখে দেখে মানুষ অভ্যস্ত। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। আমি জানতে চাই, গত 5 বছরে আমরা তো আশা করি যে বিরোধীরা যত আন্দোলন করবে, বিরোধীরা যত শক্তিশালী হবে, সংসদীয় গণতন্ত্র তত শক্তিশালী হবে। আমি জানতে চাই গত 5 বছরে বিরোধী দলের দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী কটা আন্দোলন করেছেন, মানুষের হয়ে কবার কথা বলেছেন। উল্টে বলেছেন যে আমরা ক্ষমতায় এলে যে মুসলিম বিধায়করা থাকবে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো। সংবিধানের পরিপন্থী কথা বলেছেন। উনি সংবিধানও মানেন না, দেশও মানেন না, শুধুমাত্র নিজের রাজনৈতিক
কেরিয়ার বাঁচানোর জন্য এইসব করছেন। দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন 2 নম্বর ব্লক সভাপতি ইফতেখার আলী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানা, দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা, দলের ব্লক মহিলা সভানেত্রী প্রীতিলতা বেরা সহ অন্যান্যরা। বিজেপির সাংসদরা ভারত যে মন্তব্য করছেন তাতে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। বাংলাদেশের যে পরিস্থিতি সেটা একটা সম্পূর্ণ অন্য দেশ। আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী এবং আমাদের সংবিধান অনুযায়ী অন্য দেশে কি ঘটছে সেটা দেখার দায়িত্ব আমাদের বিদেশ মন্ত্রকের, এবং এক্ষেত্রে আমাদের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অবস্থান, যেটা আমরা বারবার পরিষ্কার করেছি, যে কোনো সময় ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে, সেটা পাকিস্তান হোক বা বাংলাদেশ, আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই 4 আনা 8 আনার যারা সাংসদ, তারা দেশের কথা না ভেবে এটাকে রাজনৈতিকভাবে উস্কানিমূলক কাজে ব্যবহার করে ভোট জেতার যে কৌশল করছেন, আমরা তার প্রতিবাদ জানাই। ঠিক একইভাবে কিছুদিন আগে বিজেপির মুখপাত্র, আইটি সেলের হেড অমিত মালবিয়া, তিনি একই রকম একটা টুইট করেছিলেন। তার প্রতিবাদে আমি ব্যক্তিগতভাবে দলীয় স্তরে তার বিরুদ্ধে মামলা করেছি। সেই মামলার শুনানি আগে হোক, তারপরে আমরা তার জবাব দেব। এসআইআর নিয়ে বললাম, আমি আমার বক্তব্যতে বললাম যে এসআইআর নিয়ে সার্কাস চলছে। বৃদ্ধার মৃত্যু শুধু নয়, আমরা দেখেছি যিনি হাঁটতে পারছেন না তাকে কোলে তুলে নিয়ে এসে শুনানিতে আসতে হচ্ছে। বললাম অমর্ত্য সেন, সারা পৃথিবীর মানুষ চেনে, শুধুমাত্র ভ্যানিশ কুমার ছাড়া সকলে চেনেন। ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন, ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছেন, তাকে নোটিশ পাঠাচ্ছে। তাকে প্রমাণ দিতে হবে যে তিনি ভারতীয়। জয় গোস্বামীকে প্রমাণ দিতে হবে ভারতীয়, স্বামীকে প্রমাণ দিতে হবে, মোহাম্মদ স্বামী ক্রিকেটার, তাকে প্রমাণ দিতে হবে, দীপক অধিকারী, তাকে প্রমাণ দিতে হবে। তিনি তো নির্বাচিত 3 বারের সাংসদ হলেন কি করে? ভারতের নির্বাচন কমিশন এতদিন কি করছিল যে 3 বারের সাংসদ হতে দিয়েছে? তাকে আবার শুনানির জন্য ডাকা হচ্ছে, সার্কাসে পরিণত করেছে। প্রত্যেকটা জিনিস অপরিকল্পিতভাবে। আসলে যখন নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিজেপির বি টিম হিসাবে কাজ করে তাদের নির্বাচনী এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করে, তখন এরকমই হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেখানে বিরোধী শূন্য থাকবে এটা তো আমরা মনে করি না। বিরোধীরা কিছু নির্বাচন জিতবেন, সেটাই স্বাভাবিক। আমরা তো চাই একটা সুস্থ বিরোধী রাজনৈতিক দল থাকুক, সেখানে বিরোধী স্বর থাকুক, এটাই সংসদীয় গণতন্ত্রের হচ্ছে মহিমা। সেখানে বিরোধীরা কথা বলবে, সেটাই স্বাভাবিক। সেই এই সংসদে, এই ভারতবর্ষের সংসদে অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলের নেতা থাকাকালীন তাকে হচ্ছে জওহরলাল নেহেরু ইউএন এর কনফারেন্সে পাঠায়। এটাই হচ্ছে এখানকার গৌরবান্বিত ইতিহাস। সেই ইতিহাস শুভেন্দু অধিকারীরা হয়তো জানেন না, বা জেনেও ভুল বোঝানোর চেষ্টা করছেন। সুতরাং পরিষ্কার বলছি, বিরোধী দল জিতবেন সেটা তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ। তিনি বাংলার মানুষের অভিভাবিকা হিসাবে একদম সঠিক পদক্ষেপ করছেন। বারবার একই কথা তিনি বলছেন, কিন্তু দুঃখের বিষয় মুখ্য নির্বাচনী আধিকারিক সেই কথা শুনছেন না। আমি আজকের বক্তব্যে বলিনি, কিন্তু বিভিন্ন সময় বলেছি যে ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের যে আইন, সেই আইন অনুযায়ী এসআইআর এর কোন প্রভিশনটা আছে সেটা আমি জানতে চাই। সেখানে 21 নম্বর উপধারায় 3টের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, একটা হচ্ছে স্পেশাল, একটা হচ্ছে পার্টলি রিভিশন, একটা হচ্ছে সামারি রিভিশন। তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এইটা কোত্থেকে এলো আমি জানতে চাই। এরা সংবিধানকে গুলিয়ে দিচ্ছে, এরা আইনকে গুলিয়ে দিচ্ছে, দিয়ে নতুন করে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। ভারতবর্ষের সংবিধানের 324 নম্বর ধারাতে জাতীয় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে নিশ্চিতভাবে ভোটার লিস্ট তৈরি করা এবং ভোট পরিচালনা করার জন্য। আবার ঠিক 325 নম্বর ধারাতে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশন লিঙ্গ, বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে ভোটার তালিকা তৈরি করে ভোট পরিচালনা করবেন এবং সরকার গড়বেন সকলের অংশগ্রহণের মাধ্যমে। তাহলে আজকে এই অংশগ্রহণের ক্ষেত্রে সিলেক্টিভ কেন হচ্ছেন? কেন বলছেন এর ধর্ম এটা, ওর জাতি এটা, একে বাদ দেওয়া হবে? তার মানে দুটো তো সংবিধান বিরোধী। এছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিক যেদিন প্রথম এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স করেন, সেই প্রেস কনফারেন্সের দিন তিনি লাস্ট সেন্টেন্সটা বলেছিলেন যে যারা যারা এখানে থাকবেন না এই ভোটার লিস্টে, তাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এই অধিকারই নেই। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি
নির্বাচন কমিশনের অধিকার বা আওতায় পড়ে না কে নাগরিক নয় দেখার। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় পড়ে। নির্বাচন কমিশনের কাজ বৈধ ভোটার তৈরি করা এবং অবৈধ ভোটার থাকলে তাকে বাদ দেওয়া, এইটুকুই তার কাজের পরিধি। সুতরাং সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এটা প্রতিবাদ সভা আর কি, এসআইআর নিয়ে প্রতিবাদ সভা। সেটার বিরুদ্ধে যে আমাদের নির্বাচন কমিশন যেভাবে অন্যায় করছে সেই হিসাবে আজকে প্রতিবাদ সভা, তারই প্রতিবাদে আমরা এখানে করেছি আর কি। আপনাদের দাবিটা কি মূলত? আমার দাবি যে অন্যায়ভাবে যেটা হচ্ছে বারবার ফিরিয়ে দিয়ে হচ্ছে হচ্ছে সে হচ্ছে, সেই জন্য আমরা আজকে প্রতিবাদ সভা করলাম এখানে। তৃণমূল কর্মীদের কি বলবেন? তৃণমূল কংগ্রেস কী বলবো, আমরা আমাদের আমাদের এখানে তো মানে রোহিঙ্গা নেই কেউ, আমাদের এখানে আমরা আদিবাসী, আমরা আদিবাসী আমরা সেই হিসাবে আমরা করছি, প্রতিবাদ করছি। নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? হ্যাঁ নিশ্চয়ই, নির্বাচন করে পুরো বিজেপির হয়ে কাজ করছে। তো আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? আগামী দিনে আমরা এখানে দেখুন, যে যায় কোনো যতই যা করুন না কেন, এখানে টিএমসি জিতবে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়ছি, আমরা লড়াই করে যাব, আর এখানে টিএমসি জিতবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS।